আসসালামু আলাইকুম। আমি ফারজানা আহমেদ চলে এসেছি নতুন আরও একটি গল্পের সাথে। আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য একটি রচনা, পুতুল নাচের ইতিকথা। খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুঁড়িতে ঠ্যাস দিয়া হারুঘোষ দাঁড়াইয়াছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন। হারুর মাথায় কাঁচা পাকা চুল, আর মুখে বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসিয়া পড়িয়া গেল। সে কিন্তু কিছুই টের পাইল না। শতাব্দীর পুরাতন তরুটির মুখ অবধি চেতনার সঙ্গে ৫১ বছরের আত্মমমতায় গড়িয়া তোলা জগৎটি তাহার চোখের পলকে লুপ্ত হইয়া গিয়াছে। কটাক্ষ করিয়া আকাশের দেবতা দিগন্ত কাঁপাইয়া এক হুঙ্কার ছাড়িলেন। তারপর জোরে বৃষ্টি চাপিয়া আসিল। বটগাছের ঘন পাতাতেও বেশিক্ষণ বৃষ্টি আটকাইল না। হারু দেখিতে দেখিতে ভিজিয়া উঠিল। স্থানটিতে ওজনের ঝাঁঝালো সামুদ্রিক গন্ধক্রমে মিলাইয়া আসিল। আদরের ঝোপটির ভিতর হইতে কেয়ার সুমিষ্ট গন্ধ ছড়াইয়া পড়িতে আরম্ভ করিল। সবুজ রঙের সরু লিকলিকে একটা সাপ একটি কেয়াকে পাকে পাকে জড়াইয়া ধরিয়া আচ্ছন্ন হইয়াছিল। গায়ে বৃষ্টির জল লাগায় ধীরে ধীরে পাক খুলিয়া ঝোপের বাহিরে আসিল। ক্ষণকাল স্থিরভাবে কটিল অপলক চোখে হারুর দিকে চাহিয়া থাকিয়া তাহার দুই পায়ের মধ্যে দিয়া বটগাছের কোটরে অদৃশ্য হইয়া গেল। হারুকে সহজে এখানে কেহ আবিষ্কার করিবে এরূপ সম্ভাবনা কম। এদিকে মানুষের বসতি নাই। এদিকে আসিবার প্রয়োজন কাহারও বড় একটা হয় না। সহজে কেউ আসিতেও চায় না। গ্রামের লোক ভয় করিতে ভালোবাসে। গ্রামের বাহিরে খালের এপারের ঘন জঙ্গল ও গভীর নির্জনতাকে তাহার ওই কাজে লাগাইয়াছে। ভূতপ্রেতের অস্তিত্ব হয়তো গ্রামবাসীর ভীরু কল্পনায়, কিন্তু স্থানটি যে সাপের রাজ্য তাতে আর সন্দেহ নাই। দিনের আলো বজায় থাকিতে থাকিতে বাজিতপুরের দু একটি সাহসী পথিক মাঠ ভাঙিয়া আসিয়া ঘাসের নিচে অদৃশ্য পায়ে পথরেখাটির সাহায্যে পথ সংক্ষেপ করে। বলিয়া কহিয়া কারো নৌকায় খাল পার হইলেই গাউদিয়ার সড়ক। গ্রামে পৌঁছিতে আর আধ মাইলও হাঁটিতে হয় না। চণ্ডীর মা মাঝে মাঝে দুপুরবেলা এদিকে কাঠ কুড়াতে আসে। যামিনী কবিরাজের চেলা সপ্তাহে একটি গোলমলতা কুড়াইয়া লইয়া যায়। কার্তিক অগ্রাণ মাসে ভিনগাঁয়ের সাপুরে কখনো সাপ ধরিতে আসে, আর কেহ তুলিয়াও এদিকে পা দেয় না। বৃষ্টি থামিতে বেলা কাবার হইয়া আসিল। আকাশের এক প্রান্তে ভীরু লজ্জার মতো একটু রঙের আভাস দেখা দিল। বটগাছের পাখায় পাখিরা উড়িয়া আসিয়া বসিল, এবং কিছু দূরে মাটির গায়ে গর্ত হইতে উইয়ের দলকে নবদিগত পাখা মেলিয়া আকাশে উড়িতে দেখিয়া হঠাৎ আবার সেই দিকে উড়িয়া গেল। হারুর স্থায়ী নিস্পন্দতায় সাহস পাইয়া গাছের কাঠবিড়ালিটি একসময় নিচে নামিয়া আসিল। ওদিকে বুদি গাছের জালে একটি গিরগিটি কিছুক্ষণের মধ্যেই অনেকগুলি পোকা আয়ত্ত করিয়া ফেলিল। মরা শালিকের বাচ্চাটিকে মুখে করিয়া সামনে আসিয়া ছপ ছপ করিয়া পার হইয়া যাওয়ার সময় একটা শেয়াল বারবার মুখ ফিরিয়া হারুকে দেখিয়া গেল। ওরা টের পায়। কেমন করিয়া টের পায় কে জানে। শশী বলিল, নৌকা ওই দিকে সরিয়ে নিয়ে যা গোবর্ধন, ওই শাওরা গাছটির কাছে, ওখান দিয়ে নামানো যাবে না। বটগাছটার সামনাসামনি খালের পার অত্যন্ত ঢালু, বৃষ্টিতে পিছলো হইয়া আছে। গোবর্ধন লগি ঠেলিয়া নৌকা পাশের দিকে সরাইয়া লইয়া গেল। ৭ মাইল তফাতে নদীর জল ২৪ ঘন্টায় ৩ হাত বাড়িয়াছে। খালের স্রোতও বড় কম নয়।
শাওড়া গাছের একটা ডাল ধরিয়া ফেলিয়া নৌকা স্থির করিয়া গোবর্ধন বলিল, আপনি লায়ে বসবে এসে বাবু, আমি লাবাচ্ছি। শশী বলিল, দূর হতভাগা, তোকে ছুতে নেই। গোবর্ধন বলিল, ছুলাম তা কে জানছে? আপনিও ধুমসু মরাটাকে লাবাতে পারবে কেন? শশী ভাবিয়া দেখিল কথাটা মিথ্যা নয়। পড়িয়া গেলে হারুর সর্বাঙ্গ কাদামাখা হইয়া যাবে। তার চেয়ে গোবর্ধন ছুঁইলে সুরের আর এমন কি বেশি অপমান। অপঘাতে মৃত্যু হইয়াছে, মুক্তি হারুর গোবর্ধন ছুঁইলেও নাই, না ছুঁইলেও নাই। আয় তবে, দুজনে ধরেই নামাই। গাছের সঙ্গে টেনে নৌকা বাঁধ, সরে গেলে মুশকিল হবে। আচ্ছা, আলোটা আগে জেলে নে গোবর্ধন, অন্ধকার হয়ে এলো। আলো জ্বালিয়া শাওড়া গাছের সঙ্গে নৌকা বাঁধিয়া গোবর্ধন উপরে উঠিয়া গেল। দুজনে ধরাধরি করিয়া হারুকে তাহারা সাবধানে নৌকায় নামাইয়া আনিল। শশী একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দে, নৌকা খুলে দে গোবর্ধন। আর দেখ, ওকে তুই আর ছুস নে, আবার ছোবার দরকার। শশী শহর হইতে ফিরিতেছিল। নৌকায় বসিয়েই সে দেখিতে পায় খালের মনুষ্য বঞ্চিত তীরে সন্ধ্যার আবছা আলোয় গাছে ঠেস দিয়ে ভূতের মতো একটা লোক দাঁড়াইয়া আছে। পাগল ছাড়া এই সময় সাপের রাজ্যে মানুষ ওভাবে দাঁড়াইয়া থাকে না। শশীর বিস্ময় ও কৌতূহলের সীমা ছিল না। হাঁক ডাক দিয়ে সাড়া না পাইয়া গোবর্ধনকে সে নৌকা ভিড়াইতে বলিয়াছিল। গোবর্ধন প্রথমটা রাজি হয় নাই। ওখানে এমন সময় মানুষ আসিবে কোথা হইতে? শশীরও চোখের ভুল। সত্য সত্যই সে যদি কিছু দেখিয়া থাকেও, ওই কিছুটির ঘনিষ্ঠ পরিচয় লইয়া আর কাজ নাই। মানে মানে এবার বাড়ি ফেরাই ভালো। কিন্তু শশী কলিকাতার কলেজে পাশ করিয়া ডাক্তার হইয়াছে। গোবর্ধনের কোনো আপত্তি সে কানে তোলেনি। বলিয়াছিল, ভূত যদি হয় তবে বেঁধে এনে পোষ মানাবো গোবর্ধন, নৌকা ফেরা। তখনও আকাশে আলো ছিল। হারুর চারিপাশে কচু পাতায় আটকানো জলের রূপালি রূপ একেবারে নিভিয়া যায় নাই। কাছে গিয়া হারুকে দেখিবা মাত্র শশী চিনিতে পারিয়াছিল। ওরে গোবর্ধন, এই যে আমাদের হারু, এখানে ও এলো কি করে? গোবর্ধনের মুখে অনেকক্ষণ কথা সরে নাই। শেষে সভয়ে চাপা গলায় জিজ্ঞাসা করিয়াছিল, মরে গেছে নাকি ছোটবাবু? মরে গেছে, বাজ পড়েছিল। আহা, চুলগুলো বেবাক জলে গেছে গো। হারুর বদলে আর কেহ হইলে এই মানুষটা মরিয়া গিয়াছে তাহার চুলের জন্য গোবর্ধনকে শোক করিতে শুনিয়া শশীর হয়তো হাসি আসিত। কিন্তু গ্রামের বাহিরে হারুকে এই অবস্থায় আবিষ্কার করিয়া তাহার মনে অত্যন্ত আঘাত লাগিয়াছিল। হারুর ছেলে মেয়ে আছে, আত্মীয় বন্ধু আছে, সকলের চোখের আড়ালে একটা গাছের নিচে ওর একা একা মরিয়া যাওয়া কি শোচনীয় দুর্ঘটনা। গোবর্ধনের কথায় তাহার মন আরো বিষণ্ণ হইয়া গেল। গোবর্ধনের বুকের মধ্যে টিপ টিপ করছিল। এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে ছোটবাবু? গায়ে খবর দিয়ে কি চলো, এমনভাবে ফেলে রেখে চলে যাব গোবর্ধন? তার আর করছো কি? গা থেকে লোকজন নিয়ে ফিরতে ফিরতে শিয়াল যদি টানাটানি আরম্ভ করে দেয়? গোবর্ধন শিহরিয়া বলিয়াছিল, তবে কি করবে ছোটবাবু? হাক তো, কেউ যদি আসে। কিন্তু এই বাদল সন্ধ্যায় আশেপাশে কে আছে যে হাঁকিয়া ছুটিয়া আসিবে? নিজের হাঁক শুনিয়া গোবর্ধন নিজেই চমকাইয়া উঠিয়াছিল। আর কোনো ফল হয় নাই। রসুলপুরের হাটের দিন খালে অনেক নৌকা চলাচল করে। আজ কতক্ষণে আরেকটি নৌকার দেখা মিলিবে। একেবারে মিলিবে কি না তাহারও কোনো স্থিরতা নাই। হারুকে নৌকায় নামাইয়া লওয়াও কথাটা তখন শশীর মনে হয়। নৌকা খুলিবা মাত্র স্রোতের টানে গতিলাভ করিল। গলুইয়ের ওপর দাঁড়াইয়া লোকেটা ঝপ করিয়া জলের মধ্যে ফেলিয়া গোবর্ধন হঠাৎ অংশুকের সঙ্গে জিজ্ঞাসা করিল,
একটা কথা কও ছোটবাবু, উহার মুক্তি নাই তো? শশী হাল ধরিয়া বসিয়াছিল। হাই তুলিয়া বলিল, কি জানে গোবর্ধন, জানি না। তাহার হাই তোলাকে বিরক্তিকর লক্ষণ মনে করিয়া গোবর্ধন আর কিছু বলিতে সাহস পাইল না। শশী বিরক্ত হয় নাই, অন্যমনস্ক হইয়া গিয়াছিল। হারুর মরণের সংস্রবে আকস্মাৎ আসিয়া পড়িয়া শশীর কম দুঃখ হয় নাই, কিন্তু তার চেয়েও গভীরভাবে নাড়া খাইয়াছিল জীবনের প্রতি তাহার মমতা। মৃত্যু এক একজনকে এক একভাবে বিচলিত করে। আত্মীয় পরের মৃত্যুতে যাহার মন মানবের জন্মশোক করে, শশী তাহার মতো নয়। একজনকে মরিতে দেখিলেই তাহার মনে পড়িয়া যায় না সকলেই একদিন মরিবে। চেনা অচেনা, আপন পর, যে যেখানে আছে প্রত্যেক, এবং সে নিজেও। শ্মশানে শশীর শ্মশান বৈরাগ্য আসে না। জীবনটা সহসা তার কাছে অতি কাম্য উপভোগ্য বলিয়া মনে হয় এমন একটি জীবনকে সে যেন এতকাল ঠিকভাবে ব্যবহার করে নাই। মৃত্যু পর্যন্ত অন্যমনস্ক বাঁচিয়ে থাকার মধ্যে জীবনের অনেক কিছুই যেন তাহার অপচয়িত হইয়া যাইবে। শুধু তাহার নয়, সকলের। জীবনের এই ক্ষতি প্রতিকারহীন। মৃত্যুর সান্নিধ্য এইভাবে এই দিক দিয়া শশীকে ব্যথিত করে। কিছু দূর সোজা গিয়া গাউদিয়ার প্রান্তভাগ ছুঁইয়া খাল পূবের দিকে পরিবর্তন করিয়াছে। বাঁকের মুখে গ্রামের হাট। গাউদিয়া ছোট গ্রাম, ব্যবসা বাণিজ্যর ধার বিশেষ ধারে না। ঘাটও আর কিছুই নাই, কোদাল দিয়া কয়েকটি ধাপ কাটিয়া দেওয়া হইয়াছে মাত্র। ঘাটের উপরে একটা টিনের চালা আছে। পাটের সময় সেখানে পাট জমাইয়া বাজিতপুরে শশীর ভয়পতি নন্দালালের গুদাম চালান দেওয়া হয়। ৩-৪ খেপ চালান গেলেই গাউদিয়ার পাট চালানের পাট ওঠে। তারপর সারা বছর চালাটা পড়িয়া থাকে খালি। গরু, ছাগল, মানুষ যাহার খুশি ব্যবহার করে, কেহ বারণ করিতে আসে না। চালার সামনেই চণ্ডীর মার ছেলে চণ্ডী সারাদিন একটা কাঠের বাক্সের ওপর কয়েক প্যাকেট নীল লাল কাগজ মোড়া বিড়ি ও রেকাবিতে ভিজা নেকড়ার ঢাকা কয়েক খিলি পান সাজাইয়া বসিয়া থাকে। ঘাটে কয়েকটি ছোট বড় নৌকা বাঁধা ছিল, কিন্তু তাদের মধ্যে একটিতেও এখনো না আছে আলো, না আছে মানুষ। গোবর্ধনের মনে ভয় ছিল, তাহাকে নৌকায় পাহারা রাখিয়া শশী হয়তো নিজেই গ্রামে যাইতে চাইবে। ঘাটে নৌকা বাঁধিয়াই সে তাই বলিল, আমি তাহলে গায়ে খবর দিকে ছোটবাবু। শশী বলিল, যা, পা চালিয়ে যাস গোবর্ধন। আগে যাবি গোয়ালা পাড়ায়। নিতাই, সুদের, বংশী ওদের সবাই যেন ছুটে চলে আসে। বলিস আমি অন্ধকারে মরা আগলে বসে রইলাম, আলোটা তুই নিয়ে যা। যেতে যেতে ঘুটঘুটি অন্ধকার হবে পিছল রাস্তা। গোবর্ধন চলিয়া গেল। এতক্ষণে সন্ধ্যা হইয়াছে। আকাশ খুঁজিলে হয়তো একটু ধূসর আভা চোখে পড়ে, কিন্তু অন্ধকার দ্রুত গাঢ় হইয়া আসিতেছে। শশী ভাবিল, আর 15-20 মিনিট দেরি করিয়া বটগাছটার কাছে পৌঁছিলে হারুকে সে ঠাহর করিতে পারিত। খাল দিয়া যাতায়াত করিবার সময় ভূত ও সাপের রাজ্যটির দিকে সে বরাবর চোখ তুলিয়া তাকায়, আজও তাকাইত। কিন্তু হারুকে তাহার মনে হইত গাছের গুড়িরই একটা অংশ। হয়তো মানুষের আকৃতির সঙ্গে গাছের অংশটির সাদৃশ্য লক্ষ্য করিয়া আর হারুর পরনের কাপড়ের শ্বেতাভ রহস্যটুকুর মানে না বুঝিয়া তাহার একটু শিহরণ জাগিত মাত্র। হারু ওইখানে পড়িয়া থাকিত। কতদিন পরে শেয়ালের দাঁত, শকুনের চক্ষুতে সাফ করা তাহার হাড় কয়খানি মানুষ আবিষ্কার করিত কে জানে। পঞ্চুকে চণ্ডীর মা যেমন আবিষ্কার করিয়াছিল, সর্বাঙ্গে খাবলা খাবলা পচা মাংস, কোথাও হাড় বাহির হইয়া পড়িয়াছে। 2 হাতের মুঠার মধ্যে প্রকাণ্ড খরিস সাপটা শুকাইয়া
হইয়া আছে একেবারে দড়ি। স্রোতের বেগে নৌকা মৃদু মৃদু দুলিতেছিল। নৌকার গলুইয়ে সে দোলন একটা জীবন্ত প্রাণীর অস্থিরতার মতো পৌঁছিতেছে। নড়িয়া চড়িয়া শশী একসময় সোজা হইয়া বসে। মনে একটা বিড়ি ধরাইবার ইচ্ছা জাগিতেছিল, কিন্তু সেটুকু উৎসাহও সে পায় নাই। তাহার চোখের সামনে চারিদিক ক্রমে গাঢ় অন্ধকারে ঢাকিয়া যায়। তীরের গাছগুলি জমাট বাঁধা অন্ধকারের রূপ নেয়। জলের উপরে জলহীন নৌকা কখনো হালকা ছায়ার মতো আলগোছে ভাসিতে থাকে। মাথার উপর দিয়া অদৃশ্য প্রায় কতগুলি পাখি শাঁ শাঁ শব্দ করিয়া উড়িয়া যায়। চারদিকে জোনাকি ঝিকমিক করিতে আরম্ভ করে। এত কাছেও হারুর মুখ ঝাপসা হইয়া যায়। তাহার মুখখানা ভালো করিয়া দেখিবার চেষ্টায় ব্যর্থ হইয়া সে যে মরিয়া গিয়াছে এই সত্যটি শশী যেন আবার নতুন করিয়া অনুভব করে। ভাবে, মরিবার সময় হারু কি ভাবিতেছিল কে জানে। কোনো কল্পনা, কোনো অনুভূতির মাঝখানে হঠাৎ ছেদ পড়িয়াছিল। মেয়ের জন্য পাত্র দেখিতে হারু বাজুদপুরে গিয়েছিল এটা শশী জানিত। পথ সংক্ষেপ করবার জন্য এই বিপথে সে পাড়ি জমাইয়াছিল। পথ তাহার সংক্ষিপ্তই হইয়া গেল, পাড়িও জমিল ভালোই। ঘণ্টা দুই পর গোটা তিনেক লণ্ঠন সঙ্গে করিয়া হারুর 7-8 জন স্বজাতি আসিয়া পড়িল। নিস্তব্ধ ঘাটটি মুহূর্তেই হইয়া উঠিল মুখরিত। শশী সাগ্রহে জিজ্ঞাসা করিল, নিতাই এসেছ নিতাই? নিতাই সাড়া দিল, আজ্ঞে, এই যে আমি ছোটবাবু। নিতাইয়ের দায়িত্বজ্ঞান প্রসিদ্ধ। শশী অনেকটা ভরসা পাইল। হারুর বাড়িতে খবর দেওয়া হয়েছে নিতাই? হয়েছে ছোটবাবু। আলো উঁচু করিয়া ধরিয়া সকলে তাহার ভিড় করিয়া হারুকে দেখিতে লাগিল। গোবর্ধনের কাছে ব্যাপারটা তাহারা আগাগোড়া শুনিয়াছিল, শশীর কাছে আরেকবার শুনিল। তারপর ঘাটের খাজের উপর উবু হইয়া বসিয়া আরম্ভ করিয়া দিল জটলা। কিছুক্ষণের মধ্যে শশীর মনে হইল হারুর পরলোক গমন ওদের কথার মধ্যেই এতক্ষণে শোচনীয় হইয়া উঠিয়াছে। বর্ষণক্ষান্ত বিষণ্ণ রাত্রে কালীপাড়ার লণ্ঠনের মৃদু রঙিন আলোয় হারুর জীবনের টুকরো টুকরো ঘটনাগুলি যেন দৃশ্যমান ছায়াছবির রূপ গ্রহণ করিয়া চোখের সামনে ভাসিয়া আসিতে লাগিল। হারুর পরিবারের ক্ষতি ও বেদনার প্রকৃতি উপলব্ধি যেন এতক্ষণে শশীর আয়ত্ত করিতে পারিল। সে বুঝিতে পারিল সংসারে হারু যে কতখানি স্থান শূন্য রাখিয়া গিয়াছে, এই অশিক্ষিত মানুষগুলির মনের মাপকাঠি দিয়েই তাহার পরিমাপ সম্ভব। এতক্ষণ হারুর অপমৃত্যুকে সে বুঝিতে পারে নাই। হারুকে সে আপনার জগতে তুলিয়া লইয়াছিল, সেখানে শূন্য করিয়া রাখিয়া যাওয়ার মতো স্থান হারু কোনোদিন অধিকার করিয়াছিল কিনা সন্দেহ। নীরবে শশী অনেকক্ষণ তাহাদের আলোচনা কান পাতিয়া শুনিল। শেষে রাত বাড়িয়া যাইতেছে, খেয়াল করিয়া বলিল, তোমরা তাহলে আর বসে থেকো না নিতাই। রসিকবাবুর বাগান থেকে বাঁশ কেটে এনে একটা মাচা বেঁধে ফেলো। নিতাই প্রশ্ন করিল, সোজা মাসান বিলে নিয়ে যাব ছোটবাবু? শশী বলিল, না, ওর বাড়িতে একবার নামাতে হবে। হারুকে সোজাসুজি শ্মশানে লইয়া গেলে অনেক হাঙ্গামা কমিত, কিন্তু হারুর মেয়ে মতির জ্বর। সকলে শ্মশানে আসিতে পারিলেও সে আসিতে পারিবে না। তাহাকে একবার না দেখাইয়া হারুকে পোড়াইয়া ফেলিবার কথাটা শশী ভাবিতেও পারিতেছিল না। মতির কাছে খবরটা এখন কয়েকদিনের জন্য চাপিয়ে যাওয়ার বুদ্ধিও বাড়ির কাহারও হইবে কিনা সন্দেহ। মতি জানিতে পারিবে তাহারই জন্য বর খুঁজিতে গিয়া ফিরিবার পথে হারু অপঘাতে প্রাণ দিয়াছে। জ্বর গায়ে এই বর্ষার রাত্রে হয়তো সে শ্মশানে ছুটিয়া আসিবে। জোর করিয়া বাড়িতে আটকাইয়া রাখিলে আর সকলকেই হয়তো সে ক্ষমা করিবে, কিন্তু নিয়তিকে পর্যন্ত, কিন্তু শশীকে সে সহজে মার্জনা করিবে না। বলিবে, আপনি থাকতে আমাকে একবার না দেখিয়ে বাবাকে ওরা
পুড়িয়ে ফেলেছিল গো। রসিকবাবুর বাগান হইতে বাঁশ কাটিয়া আনিয়া মাচা বাঁধা হইল। তারপর হারুকে মাচায় শোয়াইয়া হরিবোল দিয়া মাচাটা তাহারা কাঁধে তুলিয়া লইল। শশী কহিল, এখন তোমরা হরিবোল দিও না, হারু শ্মশান যাত্রা করেনি, বাড়ি যাচ্ছে। কথাটা এমন করিয়া শশী ইচ্ছা করিয়া বলে নাই, নিজের কথার নিজেই চোখে দুটি তাহার সজল হইয়া উঠিল। রাস্তাটি চওড়া মন্দ নয়, কিন্তু কাঁচা। বর্ষাকালে কোথাও এক হাঁটু কাদা হয়, কোথাও এঁটেল মাটিতে বিপজ্জনক রকমের পিছল হইয়া থাকে। গরুর গাড়ির চাকাতেই রাস্তাটির সর্বনাশ করে সবচেয়ে বেশি। বর্ষার পর কাদা শুকাইয়া মনে হয় আগাগোড়া যেন লাঙল দিয়া চষিয়া ফেলা হইয়াছে। শীত পড়িতে পড়িতে পথটি আবার সমতল হইয়া যায় সত্য, কিন্তু লক্ষ লক্ষ ক্ষতের উৎসীমানাগুলি গুড়া হইয়া এত ধুলা হয় যে পায়ের পাতা ডুবিয়া যায়। ফাল্গুন চৈত্র মাসে বাতাসে ধুলা উড়িয়া দুপাশের গাছগুলিকে বিবর্ণ করিয়া দেয়। গ্রামে ঢুকিবার আগে খালের সঙ্গে সংযুক্ত নালার উপর দিয়ে একটা পুল পড়ে। পুলের নিচে স্রোতের মুখে জাল পাতিয়া নবীন মাঝি সেই অপরাহ্ন হইতে বুক জলে দাঁড়াইয়া আছে। নিতাই ডাকিয়া বলে, কি মাছ পড়ল মাঝি? নবীন বলে, মাছ কোথা গোসমশাই, জল বড় বেশি গো। মাগুর টাগুর পেলি নবীন? পেলে আমাকে একটা দিস, ছেলেটা কাল পথ্যে করবে। নবীন মিথ্যা জবাব দেয়, বলে, জলে দেরি কি মিশা কথা কইছি, এত জলে মাছ পড়ে না, এদিকে 3 হাত ফাঁক রইছে, দেখছনি? হারুর মরণের খবরটা সে শান্তভাবে গ্রহণ করে, বলে, লোক বড় ভালো ছিল গো, জগতে শত্রু নেই। তারপর বলে, এই বছর জানো ঘোষমশাই, অদৃষ্ট সবার মন্দ, 3 বর্ষা নামলো না, এর মধ্যে জল কামড়াতে গেছে। দিন নাই রাত্রি নাই, জলস্থলে নবীনের কঠোর জীবন সংগ্রাম। দেহের সঙ্গে মনও তাহার হাজিয়া গিয়াছে। হারুর অপমৃত্যুতে বিচলিত হওয়ার সময় তাহার নাই। অথচ এদিকে মমতাও জানে 10 বছরের ছেলেটা বিকাল হইতে পুলের উপর ঠায় দাঁড়াইয়া আছে। জলে নামিয়া বাপের মতো সেও মাছ ধরিতে চায়, কিন্তু নবীন কোনো মতে অনুমতি দিবে না। রেতে লয় বাপ, জ্বর হবে, কাল বিহানে আসিস। বিহানে জল রইবে নি বাবা? রইবে নি আবার, তোর ডুব জল হবে জানিস। পুল পার হইয়া কিছু দূর অব্দি রাস্তার দুপাশে শুধু চষি ক্ষেত, তারপর গ্রাম আরম্ভ হইয়াছে। এদিকে বসতি কম। রাস্তার দক্ষিণে ঝোপঝাপের বেষ্টনীর মধ্যে পৃথক কয়েকটা ভাঙাচুরা ঘর বৃষ্টিতে ঘর বাইরে ভিজিয়াছে। ওখানে 7 ঘর বাগদি বাস করে। গ্রামের ছেলে মেয়েদের মধ্যে ওরাই সবচেয়ে গরিব, সবচেয়ে ছোট লোক, সবচেয়ে চোর। দিনে ওরা যে গৃহস্থের চাল মেরামত করে, রাত্রে সুযোগ পাইলে তাহারই ভিটায় শীত দেয়। কেহ না কেহ ওদের মধ্যে 6 মাস 1 বছর জেলেই পড়িয়া আছে। ছাড়া পাইবার পর গ্রামে ফিরিয়া বলে, শ্বশুর ঘর থেকে ফিরলুম, বেশ ছিলাম গো। একটুকু পার হয়ে গেলে বসতি ঘন হইয়া আসে। বাড়িঘরের উন্নত অবস্থা চোখে পড়ে। পথের 2 দিকেই 2টি একটি শাখা পথ পাড়ার দিকে বাহির হইয়া যাইতে আরম্ভ করিয়াছে দেখা যায়। মাঝে মাঝে কলা বাগান, সুপারি বাগান ও ছোট ছোট বাঁশঝাড় ডাইনে বায়ে আবির্ভূত হয়। আমবাগানকে অন্ধকারে মনে হয় অরণ্য। কোনো কোনো বাড়ির সামনে কামিনী, গন্ধরাজ ও জবা ফুলের বাগান করিবার ক্ষীণ চেষ্টা চোখে পড়ে। ক্রমে 2-1টি পাকা দালানের সাক্ষাৎ পাওয়া যায়। বাড়িগুলি আগাগোড়া দালান নয়। এক ভিটায় 2খানা ঘর হয়তো ইটের, বাকিগুলো শনে ছাওয়া। চাঁচের বেড়ায় গ্রামেরই চিরন্তন নিজস্ব নীড়।
নির্জন স্তব্ধ পথে শববাহী তাহারাই জীবনের সাড়া দিয়া চলিয়াছে। শশীর বিষণ্ণতা ঘুচিবার নয়। আলো হাতে সকলের আগে আগে সে যাইতেছিল। নিতাই, সুদেব, ওরা কথা কহিতেছে সকলেই, কথা নাই কেবল শশীর মুখে। পথের ধারে কোনো বাড়িতে আলো জ্বলিতেছে, দেখিলে তাহার ইচ্ছা হয় হাঁক দিয়া বাড়ির লোকের সাড়া নেই। 1 মিনিট দাঁড়াইয়া অকারণে বাড়ির সকলের কুশল জিজ্ঞাসা করে। তাহার সাড়া পাইয়া কান্নার রোল তুলিবে না এমন একটি পরিবারের খবর লইয়া হারুর বাড়ির দিকে চলিতে সে যেন জোর পাইতেছিল না। খানিক আগাইয়া বাজার। এখানে গ্রাম জমাট বাঁধিয়াছে। দোকানপাটের সংখ্যা কম নয়, কিন্তু বাদলের রাত্রি গভীর হওয়ার আগে সবগুলি দোকানই এখন বন্ধ হইয়া গিয়াছে। রাস্তার বাঁদিকে একটা ফাঁকা জায়গায় কতকগুলি টিনের চাল। একদিন অন্তর ওখানে বাজার বসে। কোথা হইতে এক সন্ন্যাসী আসিয়া একটা চালার নিচে আশ্রয় লইয়াছে। সম্মুখে তাহার ধুনির আগুন। আগুনে সন্ন্যাসী মোটা রুটি সেকিতেছিল। ওদিকের চালাটায় লোম ওঠা শীর্ণ কুকুরটার থাবায় মুখ রাখিয়া তাহাই দেখিতেছে। শশী তাড়াতাড়ি আগাইয়া গেল। তার পা বারবার জল কাদা ভরা গর্তে গিয়া পড়িতেছিল। মনের গতির আজ সে ঠিক ঠিকানা পাইতেছিল না। শ্রীনাথ দাসের মুদিখানার পাশ দিয়া কায়েতপাড়ার পথটা বাহির হইয়া গিয়াছে। হারুর বাড়ি এই পথের শেষ সীমানায়। তারপর আর বাড়িঘর নাই। ক্রোশব্যাপী মাঠ নিঃসারে পড়িয়া আছে। পথের মোড়ে বকুল গাছটির গোড়া পাকা বাঁধানো। বিকালের দিকে এখানে প্রত্যহ সরকারি আড্ডা বসে। আলোটা ওখানে নামাইয়া রাখিয়া শশী একটা বিড়ি ধরাইল। চাহিয়া দেখিল গাছের নিচে শুকনো ডাল ও কাঁচা পাকা পাতার সঙ্গে পাতার উপরে ন্যাকড়া জড়ানো একটা পুতুল পড়িয়া আছে। পুতুলটা শশী চিনিতে পারিল। বৈশাখ মাসে বাজিতপুরের মেলায় শ্রীনাথের দোকানে বসিয়া 1 ঘণ্টা বিশ্রাম করার মূল্যস্বরূপ তাহার মেয়েকে পুতুলটা কিনিয়া দিয়াছিল। বিকালে বৃষ্টি থামিলে এখানে খেলিতে আসিয়া শ্রীনাথের মেয়ে পুতুলটা ফেলিয়া গিয়াছে। রাত্রে পুতুলের শোকে মেয়েটা কাঁদিবে। সকালে বকুলতলা খুঁজিতে আসিয়া দেখিবে পুতুল নাই। পুতুল কে লইয়াছে মেয়েটা তাহা জানিতে পারিবে না। শশী কেবল অনুমান করিতে পারিবে যামিনী কবিরাজের বউ ভোর ভোর বকুলতলা কাটিতে আসিয়া দেখিতে পাইয়া তুলিয়া লইয়া গিয়াছে। যামিনী কবিরাজের বউ চোরও নয়, পাগলও নয়। মাটির পুতুলে সে লোভ করে না, কিন্তু প্রণাম করিয়া মুখ তুলিতেই সামনে অত বড় একটা পুতুল পড়িয়া থাকিতে দেখিলে এ কথা মনে হওয়ার মধ্যে বিস্ময়ের কি আছে যে এ কাজ দেবতার, এ তাহার ইঙ্গিত। পুতুলটিকে আরো খানিকটা গাছের গোড়ার দিকে ঠেলিয়া দিয়া আলোটা তুলিয়া লইয়া শশী আগাইয়া গেল। বলিল, সাবধানে পা ফেলে চলো নিতাই, আস্তে পা ফেলে চলো। ফেলে দিয়ে হারুকে কাদা মাখিও না যেন। কি রাস্তা! কায়েতপাড়ার সংকীর্ণ পথটির দুদিকে বাঁশঝাড়ে মশা ভনভন করিতেছিল। যামিনী কবিরাজের কোয়ালের পেছনটাতে 3 মাসের জমানো গোবর পচিয়া উঠিয়াছে। ডোবার মধ্যে সারা বছর ধরিয়া গজানো আগাছার জঙ্গল এখন বর্ষার টুবুটুবু জলের তলে হাঁপাইয়া হাঁপাইয়া বিষাক্ত হইয়া উঠিয়াছে। খানিক দূর আগাইয়া হারুর বউয়ের মরা কান্না তাহাদের কানে ভাসিয়া আসিল। শশীর চরিত্রে 2 সুস্পষ্ট ভাগ আছে। একদিকে তাহার মধ্যে যেমন কল্পনা, ভাবাবেগ ও রসবোধের অভাব নাই, অন্যদিকে তেমনি সাধারণ সাংসারিক বুদ্ধি ও ধন সম্পত্তির প্রতি মমতাও তাহার যথেষ্ট। তাহার কল্পনাময় অংশটুকু গোপন ও মুখ। অত্যন্ত ঘনিষ্ঠভাবে তাহার সঙ্গে না মিশিলে একথা কেহ টের পাইবে না যে তাহার ভিতরেও
জীবনের সৌন্দর্য ও শ্রীহীনতার একটা গভীর সহানুভূতিমূলক বিচার পদ্ধতি আছে। তাহার বুদ্ধি, সংযম ও হিসাবে প্রকৃতির পরিচয় মানুষ সাধারণত পায়। সংসারে টিকিবার জন্যে দরকারি এই গুণগুলির জন্যে শশীকে সকলে ভয় ও খাতির করিয়া চলে। শশীর চরিত্রের এই দিকটা গড়িয়া তুলিয়াছে তাহার বাবা গোপাল দাস। গোপাল দাসের কারবার লোকে বলে গলায় ছুরি দেওয়া, আসলে সে করে সম্পত্তি কেনা বেচা ও টাকা ধার দেওয়া, অর্থাৎ দালালি ও মহাজনী। শোনা যায় এককালে সে নাকি বাড়তিনেক জীবন্ত মানুষের কেনাবেচার ব্যাপারেও দালালি করিয়াছে। 3টি বৃদ্ধের বউ জুটাইয়া দেওয়া সে আজকের কথা নয়। বৃদ্ধ 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু হইয়াছে। এখন যামিনী কবিরাজের মরণ হইলেই ব্যাপারটা পুরোপুরি ইতিহাসের গর্ভে তলায় যাইতে পারে। কিন্তু যামিনী কবিরাজের বউ শশী যাহাকে সেন দিদি বলিয়া ডাকে এবং শশীকে যে অপুত্রবতী রমণী গভীরভাবে স্নেহ করে, স্বামীকে সে এত যত্নে এত সাবধানে বাঁচাইয়া রাখিয়াছে যে শীঘ্র যামিনী কবিরাজের মরিবার সম্ভাবনা নাই। যামিনী কিন্তু মরিতে চায়। গ্রামের কলঙ্ক রটানোর কাজে উৎসাহী নিষ্কর্মা ব্যক্তির সংখ্যা এত বেশি যে এতটুকু এদিক ওদিক হইলেই গ্রামের বৌঝিদের কলঙ্ক দিক দিগন্তে রটিয়া যায়। কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও নয়। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর। গ্রামের কলঙ্কিনীদের মধ্যে শশীর সেন দিদির প্রসিদ্ধিই বেশি। গোপালের সঙ্গেই তার নামটা জড়ানো হয় বেশি সময়। লোকে নানা কথা বলা বলি করে। শশী বিশ্বাস করে না, যামিনী করে। সে থুরথুরে বুড়া, সন্দেহের তীব্র বিষে সে দগ্ধ হইয়া যায়। স্ত্রী পাড়ার কারু বাড়ি গেলে রাগে দুঃখে এক একদিন সে কাঁদিয়াও ফেলে। স্ত্রীর কায়েত বাড়ি কাসুন্দি বানাইয়া আসার কৈফতটা সে বিশ্বাস করে না, অথচ শশীর সেন দিদি সত্য কৈফিয়তি দেয়। অতীতে কখনো সে যদি কোনো অন্যায় করিয়া থাকে, তাহা অতীতের সত্য মিথ্যা পাপ পুণ্যে মিশিয়া আছে। উন্মাদ ছাড়া আজ শশীর সেন দিদিকে কেহ অবিশ্বাস করিবে না। বুড়া হইয়া যামিনীর মাথাটা খারাপ হইয়া গিয়াছে। দেখা হইলে গোপালকে শাপ দেয়, বলে এককারি টাকা নিয়ে তুই আমার খুব উপকার করেছিলি গোপাল, উচ্ছেনে যাবি তুই, তোর সর্বনাশ হবে, ঘরবাড়ি তোর শ্মশান হয়ে যাবে। যামিনী কবিরাজের বউ এর সম্বন্ধে গোপালের বদনাম হয়তো মিথ্যা, তবু লোক গোপাল ভালো নয়। তুচ্ছ কতকগুলি টাকার জন্য সেই তার প্রতিমার মতো কিশোরী বুড়ো পাগলা যামিনী কবিরাজের বউ করিয়াছিল। শশী গোপালের একমাত্র ছেলে। মেয়ে আছে 3টি। বড় মেয়ের নাম বিদ্যবাসিনী। বড় গায়ের নায়েব শ্যামচরণ দাসের বড় ছেলে মোহনের সঙ্গে তাহার বিবাহ হইয়াছে। মোহনের একটি পা খোড়া। মেজ মেয়ে বিন্দুবাসিনীর বিবাহ হইয়াছে খাস কলিকাতার বড়বাজারের নন্দলাল অ্যান্ডোকুংয়ের নন্দলালের সঙ্গে। গোপালের সে এক স্মরণীয় কীর্তি। নন্দলালের কারবার পাটের। চারিদিক হইতে পাট সংগ্রহ করিয়া জমা করিবার সুবিধা হয় এবং চালান দিবার ভালো ব্যবস্থা থাকে এমন একটি মধ্যবর্তী গ্রাম খুঁজিয়া বাহির করিবার উদ্দেশ্যে বছর 7 আগে সে একবার এদিকে আসিয়াছিল। গোপাল তাহাকে ডাকিয়া লইয়া গিয়াছিল নিজের বাড়ি। আদর যত্ন করিয়াছিল ঘরের লোকের মতো। তারপর কোথা দিয়া কি হইয়া গেল কে জানে। হয়তো নন্দলালের দোষ ছিল, হয়তো ছিল না। 3 দিন পরে গোপালের অনুগত গ্রামবাসীরা লাঠি হাতে দাঁড়াইয়া বিন্দুর সঙ্গে নন্দলালের বিবাহ দিয়া দিল। নন্দলালের চাকরটা রাতারাতি বাজিতপুরে পালাইয়াছিল। পরদিন মনিবের উদ্ধারে সে একেবারে পুলিশ লইয়া হাজির।
নন্দলাল ইচ্ছা করিলে কিছু কিছু শাস্তি অনেককেই দিতে পারিত। গম্ভীর বিষণ্ণ মুখে পুলিশকে সেই বিদায় করিয়া দিল। তারপর বউ লইয়া সেই যে সে কলিকাতায় গেল, গাউদিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিল না। যাই হোক, নন্দলালের কাছে বিন্দুবাসিনী হয়তো সুখেই আছে। গ্রামের লোক সঠিক খবর রাখে না। 7 বছরের মধ্যে বিন্দু একবার মাত্র 3 দিনের জন্য বাপের বাড়ি আসিয়াছিল। গ্রামের ছেলে বুড়ো তখন ঈর্ষার চোখে চাহিয়া দেখিয়াছিল। অলঙ্কারে অলঙ্কারে বিন্দুর দেহে তিল ধারণের স্থান নাই, একেবারে যেন বাইজি। তবু হয়তো বিন্দু সুখে নাই। নন্দর তো বয়স হইয়াছে, আরেকটা স্ত্রী তো তাহার আছে, চরিত্র সম্ভবত তাহার ভালো নয়। গাউদিয়াবাসী যাহাদের বিবাহিত কন্যাগুলি সারি সারি দাঁড়াইয়া চোখের জলে ভাসে, তারা ভাবে হয়তো বিন্দু সুখে নাই। ভাবিয়া তাহারা তৃপ্তি পায়। কেহ মুখ ফুটিয়া মনের কথা বলিয়াও ফেলে। গোপাল শুনিতে পাইলে অস্ফুট স্বরে বলে, লক্ষ্মী ছাড়ার দল। এমনই বাপের শাসনে শশী মানুষ হইয়াছিল। কলিকাতায় মেডিকেল কলেজে পড়িতে যাওয়ার সময় তাহার হৃদয় ছিল সংকীর্ণ, চিন্তা শক্তি ছিল ভোঁতা, রসবোধ ছিল স্থূল। গ্রাম্য গৃহস্থের স্বকেন্দ্রীয় সংকীর্ণ জীবনযাপনের মোটামুটি একটা ছবি ছিল ভবিষ্যৎ সম্বন্ধে তাহার কল্পনার সীমা। কলিকাতায় থাকিবার সময়ে তাহার অনুভূতির জগতে মার্জনা আনিয়া দেয় বই এবং বন্ধু। বইটির নাম কুমুদ। বাড়ি বরিশালে, লম্বা কালো চেহারা, বেপরোয়া খ্যাপাটে স্বভাব। মাঝে মাঝে কবিতাও কুমুদ লিখিত। কলেজে সে প্রায়ই যাইত না। হোস্টেলে নিজের ঘরে বিছানায় চিত হইয়া শুইয়া যত রাজ্যের ইংরেজি বাংলা নভেল পড়িত। কথকথার মতো হৃদয়গ্রহী করিয়া ধর্ম, সমাজ, ঈশ্বর ও নারীর বিরুদ্ধে যা মনে আসে বলিয়া যাইত। আর টাকা ধার করিত শশীর কাছে। শশী প্রথমে মেয়েদের মতোই কুমুদের প্রেমে পড়িয়া গিয়েছিল। ওকে টাকা ধার দিতে পারিলে সে যেন বর্তিয়া যাইত। কুমুদ প্রথমে তাহাকে বিশেষ আমল দিত না, কিন্তু অনেক দুঃখ, অপমান ও অভিমান চুপচাপ সহ্য করিয়া শশী তাহার অন্তরঙ্গতা অর্জন করিয়াছিল। সেটা তাহার অনুকরণ করার বয়স। এই একটিমাত্র বন্ধুর প্রভাবে শশী একেবারে বদলাইয়া গেল। যে দুর্গের মধ্যে গোপাল তাহার মনকে পুড়িয়া সিল করিয়া দিয়াছিল, কুমুদ তাহা একেবারে ভাঙিয়া ফেলিতে পারিল না বটে, কিন্তু অনেকগুলি জানালা দরজা কাটিয়া বাহিরের আলো বাতাস আনিয়া দিল। অন্ধকারের অন্তরাল হইতে মনকে তাহার বাহিরের উদারতায় বেড়াইতে যাইতে শিখাইয়া দিল। প্রথমটা শশী একটু উদ্ভ্রান্ত হইয়া গেল। মাথা ঘামাইয়া ঘামাইয়া জীবনকে ফেনাইয়া ফাপাইয়া মানুষ এমন বিরাট ব্যাপার করিয়া তুলিয়াছে। জানিবার এত বিষয়, উপভোগ করিবার এত উপায়, বিজ্ঞান ও কাব্য মিশিয়া এমন জটিল, এমন রসালো মানুষের জীবন। তারপর গ্রামে ডাক্তারি করিতে বসিয়া প্রথমে সে যেন হাঁপাইয়া উঠিল। জীবনটা কলিকাতায় যেন বন্ধুর বিবাহের বাজনার মতো বাজিতেছিল। সহসা শুদ্ধ হইয়া গিয়াছে। এইসব অশিক্ষিত নরনারী ডোবা পুকুর, বন জঙ্গল, মাঠ, বাকি জীবনটা তাহাকে এখানেই কাটাইতে হইবে নাকি? ও ভগবান, একটা লাইব্রেরি পর্যন্ত এখানে নাই। ক্রমে ক্রমে শশীর মন শান্ত হইয়াছে। সে তো গ্রামেরই সন্তান। গ্রাম্য নরনারীর মধ্যে গ্রামের মাটি মাখিয়া, গ্রামের জলবায়ু শুষিয়া সে বড় হইয়াছে। হৃদয় ও মনের গড়ন আসলে তাহার গ্রাম্য। শহর তাহার মনে যে ছাপ দিয়াছিল তাহা মুছিবার নয়, কিন্তু সে শুধু
ছাপ, দাগ নয়। শহরের অভ্যাস যতটা পারে বজায় রাখিয়া বাকিটা সে বিসর্জন করিতে পারিল। কুমুদ বইয়ের কল্যাণে পাওয়া বহু বৃহত্তর আশা আকাঙ্ক্ষাও ক্রমে ক্রমে সে চিন্তা ও কল্পনাতে পর্যবসিত করিয়া ফেলিতে লাগিল। এই সুদূর পল্লীতে হয়তো সে বসন্ত কখনো আসিবে না, যাহার কোকিল পিয়ানো, সুবাস এসেন্স, দক্ষিণা ফ্যানের বাতাস। তবু শশীর মনকে কে বাঁধিয়া রাখিবে? দীর্ঘ জীবন পড়িয়া আছে বিপুলা পৃথিবী। আজ শশী কামিনী ঝোপের পাশে ক্যাম্প চেয়ারে বসিয়া বাঁশঝাড়ের পাতানো কাঁপানো ডোবার গন্ধ ভরা ঝিরঝির বাতাসে উন্মনাহক, কোলের ওপর ফেলিয়া রাখা বইখানার দুটি মলাটের মধ্যে কাম্য জীবনটি তাহার আবদ্ধ থাক। একদিন কেয়ারেকরা ফুলবাগানের মাঝখানে বসানো লাল টাইলে ছাওয়া বাংলোয় শশী খাঁচার মধ্যে ক্যানারি পাখি নাচ দেখিবে। দামি ব্লাউজে ঢাকা বুকখানা শশীর বুকের কাছে স্পন্দিত হইবে। আলোগান, হাসি, আনন্দ, আভিজাত্য কিসের অভাব তখন থাকিবে শশীর? কায়েতপাড়ার পথটি 3 ভাগ অতিক্রম করিয়া গেলে শশীর বাড়ি। হারুর বাড়ি পথের একেবারে শেষে। এই হারু ঘোষ খালের ধারে বটগাছের তলে যে সেদিন অপরাহ্নে বজ্রঘাতে মরিয়া গিয়াছে। মতির জ্বর কমে নাই। সন্ধ্যার সময় শশী তাহাকে দেখিতে গেল। সারাদিন শশীর সময় ছিল না। সন্ধ্যার সময়ে হারুর বাড়িতে প্রদীপ জ্বলে নাই। হারুর বউ মোক্ষদা, হারুর ছেলের বউ কুসুমের ওপর ভারী খাপ্পা হইয়া উঠিয়াছিল। ব্যাপারটা বুঝিয়া দেখো। হস্ত পারে, সন্ধ্যা আসিয়াছে, বাড়িতে একটা বউ আছে, অথচ সন্ধ্যা দ্বীপ জ্বলে নাই। গলায় দড়ি দিয়া বউটা মরিয়া যায় না কেন? কুসুম গিয়াছিল ঘাটে। ফিরিয়া আসিয়া জলের কলসি নামাইয়া ধীরে সুস্থে সে কাপড় ছাড়িল। তারপর জ্বালিতে গেল প্রদীপ। তাহার নির্লজ্জ ধীরতা মোক্ষদাকে একেবারে খেপাইয়া তুলিল। কুসুমের হাত হইতে প্রদীপটা ছিনাইয়া লইয়া রান্নাঘরে গিয়া উনানে পাটখড়ি ধরাইয়া সে প্রদীপ জ্বালিল। তারপর তাড়াতাড়ি পার হইতে গিয়া শুকনো উঠানে সে কেমন করিয়া পড়িয়া গেল কে জানে। কুসুম হাসিয়া উঠিল সশব্দে। তারপর আঁচলটা কোমরে জড়াইয়া মোক্ষদাকে আর কোলে শূন্যে তুলিয়া শোবার ঘরের সামনে দাওয়ায় নামাইয়া দিল। 23 বছরের বাজা মেয়ে, গায়ে তাহার জোর কম নয়। কিছুক্ষণ বাড়িতে আর কান পাতা গেল না। মোক্ষদা গলা ফাটাইয়া সাপিতে থাকে। ছেলেকুলে বুঝি ব্যাপার জানিতে আসিলে ছেলেটা তাহার জুড়িয়া দেয় কান্না। ওদিকের ঘরে বুচির মুমূর্ষ পিসি বিছানায় উঠিয়া বসিয়া আর্তস্বরে বলিতে থাকে, কি হলো রে ও বুচি, ওলো কুসুম, কি হলো রে? এই ভগবান, কেউ কি সাড়া দিবে? বড় ঘরের অন্ধকারে মতি শুইয়াছিল। সেও তাহার ক্ষীণ কণ্ঠ যতটা পারে উঁচুতে তুলিয়া ব্যাপার জানিতে চায়। অবিচলিত থাকে শুধু কুসুম। দাওয়ার নিচে খানিকক্ষণ চুপচাপ দাঁড়াইয়া সে মোক্ষদার গাল শোনে। তারপর রান্নাঘর হইতে একটা জ্বলন্ত কাঠ আনিয়া ঢুকিয়া যায় শোবার ঘরে। আঘাতের বেদনা ভুলিয়া মোক্ষদা হাও মাও করিয়া ওঠে। ও কি লো বউ, ও কি, ঘর দূরে আগুন দিবি নাকি? আগুন দেব কেন মা? পিলসুচের দ্বীপটা জ্বালাবো। উনুনের কাঠ এনে দ্বীপ জ্বালাবি? দেখ বুচি, দেখ মেলেচ্ছ হারামজাদি ঘরের মধ্যে চিতা জেলে দিতে চলল, চেয়ে দেখ। কুসুম চোখ পাকাইয়া বলে, গাল দিও না বলছি, অত করে দিও না। আম পাতা দেখছো না হাতে? কাঠ থেকে যদি দ্বীপ জ্বালাবো, পাতা নিয়ে যাচ্ছি কি চিবিয়ে খাবো বলে নাকি? মোক্ষদা গলা নামাইয়া বলে, গাল তো তোমায় আমি দিইনি বাছা, দিয়েছি বুচিকে।
কুসুমকে এবারে সকলে ভয় করে। এই বাস্তব ভিটাটুকু ছাড়া হারু ঘোষের সর্বস্ব কুসুমের বাবার কাছে আজ বাধা দেয়া আছে 7 বছর। একবার গিয়া কাঁদিয়া পড়িলেই সে দিবে নালিশ ঠুকিয়া। এরা সব তখন যাইবে কোথায়? তাই বলিয়া কুসুম যে সবসময় বাড়ির লোকগুলোকে শাসন করিয়া বেড়ায় তা নয়, বরং সে অনেকটা নিরীহ সাজিয়েই থাকে। বকাবকি করিলে সবসময় কানেও তোলে না, নিজের মনে ঘরের কাজ করিয়া যায়। কাজ করিতে ভালো না লাগিলে খিড়কির দরজা দিয়া বাহির হইয়া গিয়া তালবনে তালপুকুরের ধারে ভূপতিত তালগাছটার গুড়িতে চুপচাপ বসিয়া থাকে। উনানে ডাল ভাত একটা কিছু চাপাইয়া হয়তো যায়। বাড়ির লোকে তাহার অনুপস্থিতি টের পায় পোড়া গন্ধে। মেজাজে কেহর তাহার হদিস পায় না। কতখানি সে স্বস্থ করিবে, কখন রাগিয়া উঠেবে, আজ পর্যন্ত তাহা ঠিক মতো বুঝিতে না পারিয়া সকলে একটু বিপদগ্রস্ত হইয়া থাকে। পাড়ার লোকে বলে, বউ তোমাদের যেন একটু পাগলাটে। না গো পরাণের মা। মুখ্যদা বলে, একটু কেন মা, বেশ পাগল। পাগলের বংশ যে। ওর বাপ ছিল না পাগলা হয়ে 2 বছর, শেকল দিয়ে বেঁধে রাখত। ঘরে ঢুকিয়া কুসুম প্রদীপ জ্বালিল। গাল ফুলাইয়া সবে সে শাখে 3 বার ফু দেওয়া শেষ করিয়াছে। উঠানে শোনা গেল শশীর গলা। বিছানার কাছে গিয়া কুসুম বলিল, সন্ধে হতে না হতে খোঁজ নিতে এসেছ মতি? মতি কোনো জবাব দিল না। কুসুম আবার বলিল, ওলো মতি, শুনছিস? সন্ধে দ্বীপ জ্বালাতে না জ্বালাতে দেখতে এসেছে, দরদ কত। ভারী জলচৌকিটা অবলীলাক্রমে তুলিয়া লইয়া গিয়া সে দাওয়ায় পাতিয়া দিল। বলিল, জ্বর কমেছে, ঘুমোচ্ছে এখন। মুখ্যদা বলিল, মতি আবার ঘুমোলো বউ? ওই মাত্র সারা পেলাম যে। শশী বলিল, তোমার শাখের শব্দেও মতির ঘুম ভাঙল না পরাণের বউ। সে জলচৌকিতে বসিল, ঘরের ভিতরে এক নজর চাহিয়া বলিল, পরাণ বিকালে গিয়ে বলে এলো জ্বর নাকি এবেলা খুব বেড়েছে। কুসুম বলিল, মিথ্যা বলেছে ছোট বাবু, একটুতে অস্থির তো, জ্বর কই। মুখ্যদা বলিল, কিছু বলছো তুমি আবল তাবল, যাও না বাছা রান্নাঘরে। কুসুম বিনা প্রতিবাদে রান্নাঘরে চলিয়া গেল। মুখে কৌতুকের হাসি নাই, গাম্ভীর্যও নাই। শশী বলিল, সকালে যে ঔষধ পাঠিয়েছিলাম খাওয়ানো হয়নি? মুখ্যদা বলিল, তা তো জানি না বাবা, দেখি শুধোই মেয়েকে। রান্নাঘর হইতে কুসুম বলিল, ওষুধ খাওয়ানো হয়েছে গো, হয়েছে। চেঁচামেচি করে মেয়েটার ঘুম ভাঙছ কেন? ঘরের ভিতর হইতে ক্ষীণকণ্ঠে মতি বলিল, আমি ওষুধ খাইনি মা। মুখ্যদা চোখ পাকাইয়া রান্নাঘরের দিকে চাহিয়া বলিল, শুনলে বাবা, দিব্যি কেমন মিথ্যা কথাগুলি বলে গেল বউ, শুনলে? শশী একটু হাসিল, কিছু বলিল না। কুসুমের এইরকম সরল মিথ্যা ভাবন সে মাঝে মাঝে লক্ষ্য করিয়াছে। ধরা পড়িবে জানিয়া শুনিয়াই সেই যেন এই মিথ্যা কথাগুলি বলে। এই যেন তাহার এক ধরনের পরিহাস। কালোকে সাদা বলিয়া আড়ালে সে হাসে। ঘরে গিয়া শশী মতিকে জিজ্ঞাসা করিল, কি কষ্ট হচ্ছে রে মতি? মতি তাহা জানে না। সে আন্দাজে বলিল, গা ব্যথা হচ্ছে ছোট বাবু, তেষ্টা পেয়েছে। পিসিকে শান্ত করিয়া বুচি আসিয়াছিল, বলিল, আজ বড় কে এসেছে ছোটবাবু সারাদিন। কানে নল লাগাইয়া শশী মতির বুকটা পরীক্ষা করিয়া দেখিল। এই পরীক্ষায় মতির বড় লজ্জা করে, বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে থাকে। স্টেটোস্কোপের নল বাহিয়া তাহা শশীর কানে পৌঁছায়। সে অবাক হইয়া বলে,
নিঃশ্বাস বন্ধ করে থাকতে তোকে কে বলেছে? মতি জোরে জোরে নিঃশ্বাস নেয়। বুচি আলোটা উঁচু করিয়া ধরিয়াছে। শশী মতির মুখের দিকে তাকায়। ভাঙা লণ্ঠনের রাঙা আলোতে মতির রং যেন মিশিয়া গিয়াছে। নিঃশব্দ পদে কুসুম যে কখন পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। বুকে ওর হয়েছে কি? এত পরীক্ষা কিসের? একটু সর্দি হয়েছে বলে মনে হচ্ছে পরাণের বউ, গরম তেল মালিশ করে দিও। কুসুম ভীরু কণ্ঠে বলে, সর্দি ঠিক তো ছোটবাবু? পরীক্ষার রকম দেখে ভয়ে বুকে কাঁপন লেগেছে মা। ক্ষয় রোগী বা ধরল? ওলো মতি, বলিনি তোকে? বলিনি জ্বর গায়ে হাওয়ায় গিয়ে বসিস নে, ঠান্ডা লেগে মরবি। শশী বাহিরে গিয়া একটু বসে। মুখ্যদা তখন সবিস্তারে তাহাকে শোনায় তাহার আছাড় খাওয়ার বৃত্তান্ত। বলে, বউ আমাকে ঠেলে ফেলে দিয়েছে বাবা, বউ নিয়ে হয়েছে আমার মরণ। নিচু গলায় আবল তাবল অনেকক্ষণ মুখ্যদা বকে। হারু আজ মরিয়াছে দিন 7 তার কথা উল্লেখ করিয়া সে এখন আর শুরু করিয়া কাঁদে না, বারবার শুধু চোখ মোছে, গলাটা ধরিয়া আসে। স্বামীর শোকে ভিজিয়া আসা গলায় থাকিয়া থাকিয়া নিন্দা করে সে কুসুমের। শুনিয়া মনে হয় সবাই বুঝি সত্য বলিতেছে। বুঝি চুপ করিয়া শোনে, কথাটি বলে না, না দেয় সায়, না করে প্রতিবাদ। আর রান্নাঘরে শশীকে শোনাইয়া কুসুম করে যাত্রার দলের গান, টানা গুনগুনানে সুরে, অস্পষ্ট ভীরু গলায়। সত্য সত্যই পাগল নাকি কুসুম? তারপর রান্নাঘর হইতে বাহির হইয়া কুসুম কোথায় যায় কে বলিবে? শশী খানিক পরে বিদায় নেয়। হারুর বাড়ি কায়েতপাড়ার পথটার ঠিক উপরে নয়, দুপাশে বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে হাত 3 চওড়া খানিকটা পথ পার হইয়া রাস্তায় পড়িতে হয়। শশী তাড়াতাড়ি এটুকু পথ পার হইয়া যাইতেছিল। ডাইনে বেগুন ক্ষেতের বেড়ার ওপাশ হইতে কুসুম বলিল, ছোটবাবু শুনুন। শশী অবাক হইয়া বলিল, তুমি ওখানে কি করছো বউ? সাপে কামড়াবে যে। কুসুম বলিল, সাপে আমাকে কামড়াবে না ছোটবাবু, আমার অদৃষ্টে মরণ নেই। শশী হাসিয়া বলিল, কি আবার হলো তোমার? পরাণের বউ বলে ডাকলেন আজ? পরাণের বউ বললে আমার গোসা হয় ছোটবাবু। পিসি বলতো বুঝি ছোট পিসি। ও বছর সে সজ্ঞে গেল, অমনি গাল তাকে একদিন দিলাম। আমাকেও না হয় দাও দুটো গাল। তাই বললাম, হ্যাঁ ছোটবাবু তাই বললাম। পুণ্য মানুষ আপনি, আপনাকে পুজো করে আমাদের পুণ্যি হয়। গড়গড় করিয়া মুখস্থ বুলির মতো একরাশ তোষামোদের কথা কুসুম বলিয়া যায়। শুনিতে মন্দ লাগে না শশীর। কত বছর আজ সে কুসুমের এমনই পাগলামি দেখিতেছে। ওর এইসব খাপছাড়া কথায় ব্যবহারে একটি যেন মিষ্টি ছন্দ আছে। বাড়ি যাও বউ, ভাত পোড়া লাগবে। কাল আসবেন ছোটবাবু মতিকে দেখতে? আসবো। কেমন থাকে সকালে একবার খবর পাঠিও। হ্যাঁ, রোজ একবার এলেই হয়। জ্বরে ভুগছে মেয়েটা, দেখে তো যাওয়া উচিত। কদিন আসেননি বলে বাড়ির সবাই কত কথা বললে ছোটবাবু। বললে শশী আমাদের মতো ডাক্তার হয়েছে, না ডাকলে আর আসা হয় না। মতি কি বললে জানেন? ছোটবাবুর অহংকার হয়েছে। শশী আগাইয়া যায়, বলে, আমার কাজ আছে ছোট বউ, কাল এসে তোমার মিছা কথা শুনবো। মিছা কথা নয়, সত্যি মিছে কথা নয় ছোটবাবু। শশী চলিয়া গেলে অন্ধকারে বেগুন খেতে দাঁড়াইয়া কুসুম একটু হাসিল। সামনে গাছের মাথার কাছে একটু আলো হইয়াছে। কুসুম জানে ওখানে চাঁদ উঠিবে। চাঁদ উঠিলে, চাঁদ উঠিবার আভাস দেখিলে কুসুম যেন শুনিতে পায়, ভিনদেশি পুরুষ দেখি চাঁদের মতন, লাজ রক্ত হইয়া কন্যা পরধম যৌবন।
কে সে কিশোরী? ভিনদেশি পুরুষ দেখিয়া যার লজ্জাতর প্রেম জাগিত? সে কুসুম নয়, হে ভগবান, সে কুসুম নয়। অন্ধকারে ঠাহর করিয়া দেখিয়া বাসুদেব বন্দ্যোপাধ্যায় বলেন, শশী না? ও বাবা, শশী তোমায় খুঁজে বেড়াচ্ছে যে। ভূতু যেন কেমন করছে শশী। ওর মা কাদা কাটা লাগিয়েছেন, তুমি এসে একটিবার দেখে যাও। শশী বলে, চলুন। চলিতে আরম্ভ করিয়া বলে, বাবা বলছিলেন, কতবার তো বারুজ্জি বারে গেলি শশী, পয়সা করে দিয়েছে কিছু? দুটো একটা কলের টাকা না দিলে তো বিপদে পড়ি কাকা। কত মিথ্যা বলবো বাবার কাছে? পয়সা করির ব্যাপার জানেন তো বাবার, একটি পয়সা এদিকে ওদিকে হবার জো নেই। বাসুদেব লজ্জা পায়া বলেন, শশীর টাকা কালে পৌঁছিয়া দিয়া আসিবেন শশীর বাড়িতে, নিজে যাইবেন। শশী ভাবে, আজ নয় কেন? মুখে সে কিছু বলে না। বাসুদেবের বাড়ি কম দূর নয়। শ্রীনাথের দোকান ছাড়াইয়া রজনী সরকারের পাকা দালানের পাশ দিয়া বামনপাড়া পর্যন্ত গড়ানো সাপের মতো আঁকাবাঁকা পথের মাঝখান হইতে দক্ষিণ দিকে ঝোপঝাড়ের ভিতর দিয়ে পায়ে চলা যে সংকীর্ণ রাস্তাটুকু পোয়াটা গিয়া মাঠের মধ্যে হারাইয়া গিয়াছে, তার শেষাশেষি। কদিন বৃষ্টি হয় নাই। এই বছরের মতো বর্ষা বোধ হয় শেষ হইয়াছে। পথের কাদা কিন্তু শুকায় নাই। জুতা হাতে করিয়া বাসুদেবের বাড়ি পৌঁছিয়া শশী পা ধুইল। বাসুদেবের ছোট ছেলে ভূতুর বয়স বছর 10। 7-8 দিন আগে গাছের মগডাল হইতে পড়িয়া গিয়া হাত পা দুই ভাঙিয়াছিল। তারপর জ্বরে বিকারে অজ্ঞান হইয়া জীবন মৃত্যুর সন্ধিস্থলে আসিয়া পড়িয়াছে। শশী তাহাকে সদর হাসপাতালে পাঠাইতে বলিয়াছিল। এরা রাজি হয় নাই। হাসপাতালের নামে ভূতুর মা ডুকরাইয়া কাঁদিয়া উঠিয়াছিল। ছেলেকে চৌকাঠের বাহিরে নিলে সে বিষ খাইয়া মরিবে। তারপর শশী প্রাণপণে ভূতুর চিকিৎসা করিতেছে। দিনে 2-3 বার আসে। ভূতুর শিয়রে তার মা লক্ষ্মীমণি মৃদুস্বরে কাঁদিতেছিলেন। বড় 2টি ছেলে, 2টি বিবাহিতা মেয়ে, 3টি বউ ঘরের মধ্যে ভিড় করিয়া দাঁড়াইয়াছিল। বড় বউটি বিধবা, ঘোমটা দিয়া ভূতুকে সে বাতাস করিতেছিল। মায়ের পরে এ বাড়িতে দুরন্ত ছেলেটাকে সেই হয়তো ভালোবাসে সকলের চেয়ে বেশি। 2 চোখ দিয়া তাহার দর দর করিয়া জল পড়িতেছে। ভূতুর অবস্থা দেখিয়া শশীর মুখ ম্লান হইয়া গেল। ছেলেটা বাঁচিবে না এই সন্দেহ তাহার ছিল। তবু দুপুরবেলা ওকে দেখিয়া গিয়ে একটু আশা তাহার হইয়াছিল বইকি। একবেলা অবস্থাটা যে এইরকম দাঁড়াইবে সে তাহা ভাবিতেও পারে নাই। ছেলেটার সর্বাঙ্গে যে জড়াইয়া জড়াইয়া ব্যান্ডেজ বাঁধিয়াছিল, নড়িবার উপায় তাহার নাই। এখন থাকিয়া থাকিয়া মুখ শুধু বিকল করিতেছে। শশীর গলা এমনি মৃদু, এখন আরো মৃদু শোনাইল। একটু আগুন চাই সেঁকতে পার, গরম কাপড় যদি এক টুকরো থাকে। বিধবা বউটি মালসার আগুন আনিল। একটা আলোয়ান ভাঁজ করিয়া শশীর নির্দেশ মতো ভূতুর বুকে সেঁক দিতে লাগিল। শশী তাহাকে একটা ইঞ্জেকশন দিয়া একটু অপেক্ষা করিল। বারবার চোখের ভেতরটা লক্ষ্য করিয়া দেখিল, নাড়ি টিপিল, তারপর নীরবে উঠিয়া আসিল। সকলে এতক্ষণ শ্বাসরোধ করিয়াছিল। শশীর উঠিয়া আসার ইঙ্গিতে ঘর তাহাদের সমবেত কান্না একেবারে ভাঙিয়া পড়িল। বিধবা বউটি পাগলের মতো ছুটিয়া আসিয়া শশীর পথ রোধ করিয়া বলিল, না, তুমি যেতে পারবে না শশী, আমার ভূতুকে বাঁচিয়ে দাও। যাও, আমার ভূতুকে বাঁচিয়ে। ও যে আমার জন্যে জাম আনতে গাছে উঠেছিল শশী। শশী কি বলিবে, সে গম্ভীর হইয়া থাকে। তারপর পথ পাইলে বাহির হইয়া যায়। জুতা হাতে করিয়া সে নামিয়া যায় পথে। পায়ে চলা পথটির শেষেও সে কান্নার শব্দ শুনিতে পায়।
শ্রীনাথ দাসের মুদি দোকানের সামনে বাঁশের বাতার তৈরি বেঞ্চিতে বসিয়া কয়েকজন জটলা করিতেছিল। বোধহয় গল্পে মশগুল থাকায় বাসুদেবের সঙ্গে যাওয়ার সময় শশীকে তাহারা দেখিতে পায় নাই। এবার শ্রীনাথ দেখিতে পাইয়া ডাকিয়া বলিল, একটু বসে যান ছোটবাবু। টুলটা ছাড়ো দেখি নিয়োগী মশাই, ছোটবাবুকে বসতে দাও। পঞ্চানন চক্রবর্তী জিজ্ঞাসা করিল, কোথায় গিয়েছিলে শশী? শশী বলিল, বাসুদেব বাড়ুজ্যের বাড়ি। ভূতু এইমাত্র মারা গেল। বটে, বাঁচল না বুঝি ছেলেটা? তবে তোমাকে বলি শোনো শশী, ভূতু যেদিন পড়ল আছর খেয়ে, দিনটা ছিল বৃহস্পতিবার। খবর পেয়ে মনে কেমন খটকা বাঁধল। বাড়ি গিয়ে দেখলাম পাজি। যা ভেবেছিলাম, ছেলেটাও পড়েছে, বারবেলাও হয়েছে খতম। লোকে বলে বারবেলা, বারবেলা কি সবটাই সর্বনাশে বাপু? বিপর্য তো ওই খতম হবার বেলা। বারবেলা যখন ছাড়ছে, পায়ে কাটাটি ফুটলে দুনিয়ে উঠে অক্কা পাইয়ে দেবে। নবীন জেলের বড় ছেলেটাকে সেবার কমিয়ে নিলে, সেদিনও বৃহস্পতিবার, সেবারও ছেলেটা খালে নামল। বারবেলাও অমনি ছেড়ে গেল। গাউদিয়ার খালে নইলে কুমির আসে? খালের কুমির শুধু নয়, ভূতুর কথায় ভূতের কথাও আসিয়া পড়িল। তারপর বাজারের সন্ন্যাসী, বাজার দল, একাল সেকালের পার্থক্য, নারীহরণ, পূর্ণ তালুকদারের মেয়ের কলঙ্ক, বিদেশবাসী গায়ের বড় চাকরে সুজন দাস, এইসব আলোচনা। শশী কি এত উঁচুতে উঠিয়ে গিয়াছে যে এইসব গ্রাম্য প্রসঙ্গে তাহার মন বসিল না। শান্ত অবহেলার সঙ্গে নীরবে শুনিয়া গেল, তা তো নয়, শুধু আধখানা মন দিয়া সে ভাবিতেছিল, এতগুলি মানুষের মনে কি আশ্চর্য মিল। কারো স্বাতন্ত্র্য নাই, মৌলিকতা নাই, মনের তারগুলি এক সুরে বাঁধা। সুখ দুঃখ এক, রসানুভূতি এক, ভয় ও কুসংস্কার এক, হীনতা ও উদারতার হিসেবে কেউ কারো চেয়ে এতটুকু ছোট বা বড় নয়। পঞ্চানন জমিদার সরকারের মুহুরি, কীর্তিনিয়োগী পেনশনপ্রাপ্ত হেড পিয়ন, শিবনারায়ণ গায়ের বাংলা স্কুলের মাস্টার, গুরুগুতের চাষ আবাদ ব্যবসা ইহাদের পৃথক। মনগুলি এক ধাঁচে গড়িয়া উঠে স্বতন্ত্র মনে হয় শুধু ভুজঙ্গধরকে। বাজিপুরে সে ছিল এক উকিলের মুহুরি, টাকার গোলমালে 2 বছর জেল খাটিয়া আসিয়াছে। বেশি কথা ভুজঙ্গধর বলে না। ছোট ছোট কুটিল চোখের চাহনি চঞ্চলভাবে এদিক ওদিক ঘুরিয়া বেড়ায়। মনে হয় কি যেন সে মতলব আটিতেছে, গোপন ও গভীর। কীর্তিনিয়োগের মাথার জুড়িয়া চকচকে টাক, এতদিন পিউনের হলদে পাগড়িতে ঢাকা থাকিত। এখন টাকের উপর আলোর মতো বড় আবটি দেখিয়া হাসি পায়। ইহার প্রতি শ্রীনাথের শ্রদ্ধা গভীর। কেন সে কথা কেহ জানে না। কীর্তির কথাগুলি শ্রীনাথ যেন গিলিতে থাকে। কীর্তি একটি পয়সা বাহির করিয়া বলে, ও ছিদাম, সাবুদিও দেখি 1 পয়সার। শ্রীনাথ 1 পয়সার যতটা সাগু কাগজে মুড়িয়া তাহাকে দেয়, তাহা দেখিয়া সকলে যেন ঈর্ষা বোধ করে। সাপের মতো চোখ দুটিতে কয়েকবার পলক পড়ে না। উপরে ঝোলানো কেরোসিনের আলোতে শ্রীনাথের দোকানে আলো মন্দ হয় না। দোকানে সাজানো জিনিসগুলিতে যেন একটি লক্ষ্মী শ্রী ছড়ানো থাকে। ছোট ছোট স্লোকা কাঠের খোপে চাল ডাল, একটা ময়দার বস্তা, 12 কোষ বসানো তেলের গাদমাখা পাত্র, মুড়ি মুড়কির 2টি জ্বালা, হরিণের ছবি আটা দেশলাইয়ের ব্যাগ। একদিকে কাচ বসানো হলদে টিনে সাগু বার্লি, গোল গোল লজেন্স। ভুজঙ্গধর চারদিকে চোখ বুলায়। শ্রীনাথের বসিবার ও পয়সা রাখিবার চৌকো ছোট চৌকিটি ভালো করিয়া দেখিবার ভূমিকার মতো। সামনে পথ দিয়া আলো হাতে কেহ হাঁটিয়া যায়, কেহ যায় বিনা আলোতে। শ্রীনাথের 1টি 2টি খদ্দের আসে,
উপস্থিত একজন খদ্দেরকে সে ভূতুর মৃত্যু সংবাদ শোনায়। না, যে বিষয়ে আলোচনা চলুক, ভূতুর কথাটা তাহারা ভুলে নাই। শশী উঠি উঠি করিতেছিল। এমন সময় সকলকে অল্প বিস্তর অবাক করিয়া এক হাতে ক্যাম্বিসের ব্যাগ, এক হাতে লাঠি, বগলে ছাতি, পায়ে চটি, গায়ে উড়ানে যাদব পণ্ডিত পথ হইতে শ্রীনাথের দোকানের সামনে উঠিয়া আসিলেন। মানুষ বুড়া, শরীরটা জীর্ণ, কিন্তু হাড়খানা মজবুত। বিদ্যা যাদবের বেশি নয়, পণ্ডিত বলিয়া খ্যাতিও তাহার নাই। ধার্মিক ও অলৌকিক শক্তি সম্পন্ন বলিয়াই তিনি প্রসিদ্ধি লাভ করিয়াছেন। গৃহস্থ যোগী তিনি, সংসারী সাধক। স্পর্শ করিবার অধিকার যাহাদের আছে, দেখা হইলে পায়ের ধুলা নেই, অপরের সাষ্টাঙ্গ প্রণিপাত করে। সাধন পথের কতকগুলো স্তর যাদব অতিক্রম করিয়াছেন কেহ জানে না। ভক্তি যাদের উচ্ছ্বসিত, তারা সোজাসুজি সিদ্ধি লাভের কথাটাই বলে। যাদব নিজে কিছু স্বীকার করেন না, প্রতিবাদও করেন না। কায়েতপাড়ার পথের ধারে যামিনী কবিরাজের বাড়ি ও শশীদের বাড়ির মাঝামাঝি একটি ছোট একতলা বাড়িতে যাদব বাস করেন। এত পুরাতন এমন জীর্ণ বাড়ি এ অঞ্চলে আর নাই। বাড়ির খানিকটা অংশ ভাঙিয়া পড়িয়াছে। এককালে চারদিকে বোধহয় প্রাচীর ছিল, এখন ছড়ানো পড়িয়া আছে শ্যাওলা ধরা কালো ইট। যাদব বাস না করিলে বাড়িটা অনেক দিন আগেই ভূতের বাড়ি বলিয়া খ্যাতি লাভ করিত। স্ত্রী ছাড়া সংসারে যাদবের কেহ নাই। পাগলাটে স্বভাবের জন্য গ্রামের ছেলে বড় যাদবের স্ত্রীকে পাগল দিদি বলিয়া ডাকে। কয়েকদিন আগে যাদব কলিকাতায় গিয়েছিলেন, আজ তাহার ফিরিবার কথা নয়। সকলে স্ব ব্যস্ত প্রণাম করিয়া বসিতে দিল। পঞ্চানন জিজ্ঞাসা করিল, হঠাৎ ফিরেলেন যে পণ্ডিত মশাই? যাদব বলিলেন, কেউ মানুষ, শহরে মন টিকল না বাবা। শ্রীনাথ উচ্ছ্বসিতভাবে বলিল, আপনারও মন টিকাটিকি দেবতা। এ কথায় যাদব হাসিলেন। উচ্ছ্বসিত ভক্তিকে গ্রহণ করিবার পদ্ধতি তাহারই। একে একে সকলে প্রশ্ন করিলেন। বৃত্তের মৃত্যু সংবাদে দুঃখিত হইয়া বলিলেন, আহা, কিন্তু বিশেষ বিচলিত হইলেন না। জীবন মরণ যাহার নিকট সমান, দুরন্ত একটা বালকের মৃত্যুতে বিচলিত হওয়ার কথাও তার নয়। তবু শশীর মনে হইল সাধারণভাবে আরও একটু ব্যথিত হওয়া যাদবের যেন উচিত ছিল। কানে না শুনিতে পান। একটা পরিবারের এখন যে বুক ভাঙা হাহাকার উঠিয়াছে, যাদবের কি সেই কল্পনা নাই? মিনিট 10 বসিয়া যাদব উঠিলেন, বলিলেন, যাবে নাকি শশী বাড়ির দিকে? শশী বলিল, চলুন। লাঠি ঠুকিয়া যাদব পথ চলেন। শশী জানে এত জোরে লাঠি শব্দ করা সাপের জন্য। মরিতে যাদব কি ভয় পান? জীবন মৃত্যু যার কাছে সমান হইয়া গিয়াছে, অথবা শুধু সাপের কামড়ে মরিতে তার ভয়। চলিতে চলিতে যাদব বলিলেন, তুমি তো ডাক্তার মানুষ শশী, চলক সুশ্রুত ছেড়ে বিলাতে বিদ্যে ধরেছ। কেটে ছিঁড়ে গা ফুরে মরা মানুষ বাঁচাও। ব্যাপারটা কি বলো দেখি তোমাদের? সত্যি সত্যি কিছু আছে নাকি তোমাদের চিকিৎসা শাস্ত্রে? শশী বলিল, আগে আছে বই কি পণ্ডিত মশাই, কারো একার খেয়ালে তো ডাক্তারি শাস্ত্র হয়নি। হাজার হাজার বৈজ্ঞানিক সারা জীবন পরীক্ষা করে করে সব আবিষ্কার করেছেন, নইলে জগৎ শুদ্ধ লোক। যাদব বলিলেন, সূর্য বিজ্ঞান না জানা সব বৈজ্ঞানিক তো? আদি জ্ঞান যার নেই, পরবর্তী জ্ঞান সে পাবে কোথায় শশী? যেমন তোমরা সব একালের ডাক্তার, তেমনি সব কবিরাজ, দৃষ্টিহীন অন্ধ সব। গাছের পাতার রস নিংড়ে ঔষধ করলে গাছের পাতায় ঔষধের গুণ এলো কোথা থেকে? সূর্য বিজ্ঞান যে জানে সে শেকড় পাতা খোঁজে না শশী। একখানা অতসী কাচের চূড়ে সূর্যরশ্মিকে তেজস্বর ঔষধে পরিণত করে রোগীর দেহে নিক্ষেপ করে, মুহূর্তে নিরাময়।
মোটা মোটা বই পড়ে ছুরি কাটা চালাতে শিখে কি হয়? মনে মনে শশীর রাগে। গ্রাম্য মনের অপরিত্যাজ্য সংস্কারে সেও যাদবকে ভক্তি কম করে না, তাই সায়না দিলেও তর্ক সে করিতে পারে না। বাড়ির সামনে আসিয়া যাদব বলেন, কলিকাতা থেকে আঙ্গুর এনেছি, দুটি খেয়ে যাও শশী। মুখে বিরুদ্ধ সমালোচনা করিলেও শশীকে যাদব কি স্নেহ করেন! স্নেহ ও বিদেশ যার কাছে সমান। শশী বলিতে পারে না আঙ্গুর খাওয়ার শখ তাহার নাই। যাদবের সঙ্গে ভিতরে যায়। ডাইনে বাড়ির ভাঙা অংশের স্তূপ, তার পিছনে সাহাদের 10 বছরের পরিত্যক্ত ভিটা। ভারী কাষ্ঠের জীর্ণ কপাটে যাদব লাঠি ঠোকেন। ভিতর হইতে সারা লইয়া পাগল দিদি দরজা খুলিয়া বলেন, আজ ফিরলে কেন গো? শশী এছো নাকি সাথে? এসো, ভেতরে এসো। মুখে একটাও দাঁত নাই, তোবড়ানো গাল, পাকা চুল। পাগল দিদিকে যাদবের চেয়েও বুড়ো দেখায়। পিঠটাও পাগল দিদির একটু বাকিয়া গিয়াছে। তবু শীর্ণ জরাগ্রস্ত দেহে ক্ষীণ প্রাণটুকু লইয়া পাগল দিদি ফোকলা মুখে অনবরত হাসেন। এই ভাঙা বাড়ি, ডোরা জঙ্গল ভরা গাউদিয়া গ্রাম, এখানে তাহাদের বার্ধক্য পীড়িত জীবন সব যেন কৌতুকময়। ঘনানো মৃত্যুর স্বাদে পাগল দিদি কৌতুকময়। শশী বসিলে চিবুক ধরিয়া বলেন, বড় কর্তা বাড়ি ছিল না জানতে না বুঝি? ছোট কর্তা এলে না কেন গো? দূরে শাড়িটি পরে চুলটি বেঁধে কোণে বউটি সেজে যে বসেছিলাম তোমার জন্যে। আঙুরগুলি যাদব ব্যাগে ভরিয়া আনিয়াছিলেন। বাহির করিয়া দেখা গেল চাপ লাগিয়া অর্ধেক ফল গলিয়া গিয়াছে। ব্যাগে একটি জামা, দুখানা কাপড়, গামছা এইসব ছিল। আঙুরের রসে সব ভিজিয়া গিয়াছে। যাদব অপ্রতিভ হইয়া হাসেন। পাগল দিদি বলেন, দেখো দাদা, বুড়ো বুদ্ধি, ব্যাগে ভরে ফল এনেছেন কেন? গামছাখানা খুলে বেঁধে আনতে পারতে না? পাগল দিদিও হাসেন। মুখের চামড়া কুঞ্চিত হইয়া হাজার রেখার সৃষ্টি হইয়া যায়। আঙুর খাইতে খাইতে শশী পাগল দিদির মুখখানা নীরবে দেখিতে থাকে। রেখাগুলিকে তাহার মনে হয় কালের অঙ্কিত চিহ্ন, সাংকেতিক ইতিহাস। কি জীবন ছিল পাগল দিদির যৌবনে! শশী যখন জন্মে নাই, জীর্ণ শীর্ণ দেহটি তখন সুঠাম ছিল। মুখের টান করা ত্বকে যখন লাবণ্য ছিল, কেমন ছিল তখন পাগল দিদি! মুখের রেখায় আজ তাহা সে পড়িতে পারিবে। গোছানো সংসার পাগল দিদির, উপর করা বাসনগুলি সাজানো, হাঁড়ি কলসির মুখগুলি ঢাকা, আম কাঠের সিন্দুকটার গায়ে ধৌত পরিচ্ছন্নতা। পিলসুজে দীপটির শিখা উজ্জ্বল, এখনো ধূপের মৃদু গন্ধ আছে। আর শান্ত সব এখানে, শান্ত মৃদু মোলায়েম প্রশান্তি ঘরে ব্যাপ্ত হইয়া আছে। এ ঘরের আবহাওয়ার অমায়িকা যেন নিঃশ্বাসে গ্রহণ করা যায়। ভাঙা হাটে যে বিষণ্ণ শুদ্ধতা ঘনাইয়া থাকে এ তা নয়। এই ঘরে বহু যুগ ধরিয়া যেন মানুষের জ্বালা করা বেদনার হল্লা প্রবেশ করে নাই। এ ঘরে জীবন লইয়া কেহ যেন কোনোদিন হইচই করিয়া বাঁচে নাই। আজীবন শুধু ঘুমাইয়া এই ঘরকে কে যেন ঘুম পাড়াইয়া রাখিয়াছে। বড় ভালো লাগে শশীর। সে তো ডাক্তার। আহত রুগ্নের সঙ্গে তার সারাদিনের কারবার। দিন ভরিয়া তাহার শুধু মাটি ছোঁয়া বাস্তবতা। শ্রান্ত মনে সন্ধ্যার জনহীন মন্দিরে বসার মতো বুড়ো বুড়ির এই নীড়ে সে শান্তি বোধ করে। শুধু আজ নয়, এখানে আসিলেই তাহার মন যেন জুড়াইয়া যায়। অথচ আশ্চর্য এই ঘরখানার এতটুকু আকর্ষণ বাহিরে সে বোধ করে না। এখানে না আসিলে সে তো বুঝিতে পারে না মনে তাহার জ্বালা বা অসন্তোষ আছে। এখানে আসিয়া সে সন্তাপ তাহার ধীরে ধীরে জুড়ায়।
আসে এই ঘরের বাইরে, তাহার দিন সপ্তাহ মাসব্যাপী জীবনে তাহা এমনভাবে খাপ খাইয়া মিশিয়া থাকে যে সন্তাপ সে টেরও পায় না।